বহিরাগতদের তৎপরতা ঠেকাতে থমথমে গোপালগঞ্জে বাড়ল কারফিউ, কাল ৩ ঘণ্টা শিথিল, গ্রেফতার ২৫। আমরা এখনো সময় দিচ্ছি, আইনিভাবে শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। সংঘর্ষে হতাহতের দায় প্রশাসনের, অভিযোগ এনসিপির, সমুচিত জবাবের হুঁশিয়ারি, বিভিন্ন স্থানে বিক্ষোভ। গোপালগঞ্জে বড় সহিংসতার তথ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আত্মরক্ষার্থে সেনাবাহিনীর বল প্রয়োগ, আইএসপিআর এর বিবৃতি। এনসিপিকে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত না নেয়ার আহ্বান বিএনপি নেতা সালাউদ্দিনের। ষড়যন্ত্র থেমে নেই, বললেন ফখরুল। এনসিপির কর্মসূচি ঘিরে হামলা, সংঘর্ষ আর প্রাণহানির পর থমথমে গোপালগঞ্জ। শহরে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল, এদিকে বহিরাগতদের তৎপরতা ঠেকাতে বাড়ল কারফিউ। তবে কাল সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত থাকবে শিথিল। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অন্তত 25 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জের প্রধান সড়ক থেকে অলিতে গলিতে সাজোয়া যানের টহল। 22 ঘন্টার কারফিউর চাদরে মোড়া গোপালগঞ্জকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এই তোড়জোড় আইনশৃঙ্খলা বাহিনীর। বিধ্বস্ত শহরকে গুছিয়ে আনতে সকাল থেকে চলছে পরিচ্ছন্নতা অভিযান। বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার পর হতাহত আর সহিংসতার যে ঘটনা ঘটেছে তা থেকে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফেরাতে প্রশাসনের এসব উদ্যোগ সকাল গড়িয়ে মধ্যাহ্ন পর্যন্ত ছিল। জনসাধারণের বাইরে বের হওয়ার নির্দেশনায় কড়াকড়ি থাকলেও অনেকে বের হয়েছেন একান্ত প্রয়োজনে, তাও একরাশ উদ্বেগ উৎকণ্ঠা মাথায় নিয়ে। লোকজন আসলে তো কম, কালকে একটা দুর্ঘটনা ঘটছে, এখানে লোকজন কম আছে। অনেক ময়লা, অনেক রিট ফাটকেল এগুলো ছিল, এগুলো অনেক আমরা গাড়ি ভরে ভরে নিবা নাচ্ছি। বুধবার লাঠিসোঁটা নিয়ে শত শত মানুষ হামলে পড়েছিল জেলা কারাগারে। ভাঙচুরের সে দৃশ্য দেখতে ঢাকা থেকে এসেছেন ঊর্ধ্বতনরা। জানানো হয় কারাগারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমাদের যে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল সেটার ভিত্তিতে আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপরে এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। বাট এটা হচ্ছে ভেতরের পার্টটুকু, বাইরের পার্টটুকু আমাদের জন্য অলমোস্ট আনটেনেবল হয়ে যাচ্ছিল যদি এখানে আমাদের সেনাবাহিনী, পরবর্তীতে বিজিবি এবং পুলিশরা এসে সহায়তা না করত। ক্যামেরার সামনে প্রকাশ্যে কিছু না বললেও শহরের সাধারণ মানুষ বলছেন গোপালগঞ্জ বাংলাদেশের অন্য 8-10টা জেলার মতো। একটি দলের তকমা নিতে নারাজ তারা। বিকেলে সার্বিক পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বৈঠক হয় জেলা প্রশাসক কার্যালয়ে। পরে সংবাদ সম্মেলনে কারফিউ বাড়ানোর সময়সীমা ঘোষণা করা হয়। সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে, এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে 11টা পর্যন্ত কারফিউ থাকবে, 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার সিদ্ধান্ত দেওয়া হবে। তারপর যারা নৈরাজ্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের। যারা দুষ্কৃতিকারী রয়েছেন, যারা এই গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো, প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। বুধবার ঘটে যাওয়া এমন সহিংসতা আর রাজনৈতিক ক্ষোভের অবসান চান এই জেলার সাধারণ মানুষ, যে কারণে অকালে প্রাণ গেছে 4 জনের। বুধবারের সংঘাত সহিংসতার রেশ এখনও স্পষ্ট পুরো গোপালগঞ্জ জেলা জুড়ে। 22 ঘন্টার কারফিউর সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলার পরিস্থিতি এই ঘোষণা অব্যাহত থাকবে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, গোপালগঞ্জ। দর্শক, আপনারা রিপোর্টটি দেখছিলেন। গোপালগঞ্জের এখনকার চিত্র ঠিক কেমন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাদল সাহা। বাদল, কারফিউ সময়সূচি বাড়ানো হয়েছে, সবশেষ পরিস্থিতি এখন জানতে চাচ্ছি। এখন তো কারফিউ বলবৎ রয়েছে।
দৃষ্টি গতকাল কিন্তু 6টা থেকে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল। এরপরে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু আজকে আবার সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ বৃদ্ধি করা হয়েছে। তবে 11টা থেকে 2টা পর্যন্ত কিন্তু শিথিল করা হয়েছে, সাধারণ মানুষের যাতে তারা কেনাকাটা করতে পারেন সেই বিবেচনায় কিন্তু শিথিল করা হয়েছে। তবে সংঘর্ষের পরপরই কিন্তু গোপালগঞ্জে একটি চাপা আতঙ্ক বিরাজ করছে। আসলে আমি যেখানে রয়েছি এই শহরটি হচ্ছে একদম প্রাণকেন্দ্র। এই শহরে কিন্তু রাত 12টা 1টা 2টা পর্যন্ত কিন্তু লোকের সমাগম থাকে, কিন্তু এই সংঘর্ষের পর কিন্তু যে আতঙ্কের কারণে কিন্তু এখন পুরোপুরি ফাঁকা রয়েছে। আর যেহেতু কারফিউ বলবৎ রয়েছে, তা এই যে আতঙ্ক, সংঘর্ষ এবং কারফিউ, এই আতঙ্ক কিন্তু মিলিয়ে একেবারেই জনমানবহীন হয়ে পড়েছে কিন্তু গোপালগঞ্জের এই সড়কগুলো। আরেকটি বিষয় হচ্ছে যে এই যারা যেসব স্থানগুলো, বিভিন্ন স্থানগুলোতে কিন্তু পুলিশ চেকপোস্ট বসিয়েছে, সেখানে কিন্তু তারা তল্লাশি করছেন। একের অধিক যদি কোনো ব্যক্তিকে পাওয়া যাচ্ছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং যদি কেউ সঠিক কারণ দেখাতে পারছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং বাকিদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু এই চেকপোস্ট থেকে 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু আটক করা হয়েছে। তবে পুলিশ বলছে যে তাদের জিজ্ঞাসাবাদ করে যদি সঠিক কারণ দিতে পারে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর এই কারফিউ কিন্তু আগামীকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে, এবং এখন পর্যন্ত কিন্তু 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সহিংসতা পরবর্তী সবশেষ খবর। জি, বাদল সাহা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গোপালগঞ্জ থেকে আমাদের সহকর্মী বাদল সাহা যুক্ত হয়েছিলেন। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় 4 জনের মৃত্যুর দায় সরকার ও প্রশাসনের। ফরিদপুরে জুলাই পদযাত্রায় এই মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। অন্যথায় গোপালগঞ্জে আবারও মার্চ কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের পরদিন ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা। সংগঠনটির পথসভা ঘিরে শহর জুড়ে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে জনতা মোড়ের পথসভা যেন হয়ে ওঠে জুলাই আন্দোলনের আরেক মঞ্চ। বক্তব্যে এনসিপি নেতারা গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত আর আওয়ামী লীগকে ফ্যাসিস্ট শক্তি আখ্যা দিয়ে রাজপথ থেকে বিদায়ের ঘোষণা দেন। বলেন, ভারতের মদদে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে তা প্রতিহত করবে জনগণ। আমরা জুলাই অভ্যুত্থানের সৈনিকেরা যতদিন জীবিত থাকব, বাংলাদেশে আওয়ামী লীগের কোন স্থান হবে না। রাতের ভোটের একদলীয় ডামি নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আর কোনো সুযোগ পেতে পারে না। গোপালগঞ্জে নেককারজনক হামলার নিন্দা জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, হতাহতের দায় নিতে হবে সরকার ও প্রশাসনকে। ঘোষণা দেন, হামলার বিচার না হলে মার্চ টু গোপালগঞ্জের। আমরা এখনো সময় দিচ্ছি, আইনিভাবে শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে এবার মার্চ করব, এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে নাহিদ ইসলাম জানান, হামলায় বন্ধ হবে না এনসিপির পদযাত্রা। 64 জেলায় কর্মসূচি শেষেই ঘরে ফিরবেন তারা, যার চূড়ান্ত কেন্দ্র 3 আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার। 64টা জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরব না। ফরিদপুর থেকে বিকেলে রাজবাড়ী পৌঁছায় এনসিপির জুলাই পদযাত্রা। দেশের মানুষের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার প্রত্যয় জানান নাহিদ ইসলাম। যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল, বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, রাজবাড়ী। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদ ও দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার দাবিতে কাল বিকেল 4টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। রাতে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়
এনসিপি নেতারা। এ সময় জুলাই পদযাত্রায় হামলা ঘিরে পরবর্তী সরকারের উদাসীনতার অভিযোগ করেন দলটির নেতারা। ভবিষ্যতে সরকারের এমন দায়িত্বহীন আচরণের কারণে জুলাই যোদ্ধাদের জীবন বিপন্ন হওয়ার শঙ্কাও প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হামলাকারীরা দিন তারিখ ঠিক করে দেশীয় অস্ত্র ও বোমাসহ হামলা করেছে, অথচ গোয়েন্দা তথ্য থাকার পরও যথোপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সরকার। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর যে নৃশংস হামলা পরিচালনা করা হয়েছে, সেই হামলার প্রতিবাদে এবং জড়িত অপরাধীদের এবং সারা বাংলাদেশ জুড়ে যে আওয়ামী সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে গ্রেফতারের দাবিতে আগামীকাল 18 জুলাই রোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে। গোপালগঞ্জের পথসভায় হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে এনসিপি। বিকেলে রাজশাহী নগরীর গণকপাড়ার দলীয় কার্যালয় থেকে বের করা হয় মিছিল। বেশ কয়েকটি সড়ক ঘুরে সাহেববাজার গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হামলার সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা। বের হওয়া মিছিলটি নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের হামলার বিরুদ্ধে। এছাড়া বরিশাল, টাঙ্গাইল সহ বিভিন্ন স্থানে পালিত হয় একই কর্মসূচি। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। গোপালগঞ্জ এনসিপির পদযাত্রায় এত বড় সহিংসতার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর সংঘাতের ঘটনা দুঃখজনক বললেও আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিয়ে প্রশ্ন নেই বলে জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি সমাবেশের দিনভর দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় 4 জনের মৃত্যু হয়। এ পর্যন্ত গ্রেপ্তার হয় বেশ কয়েকজন। গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে। 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবে। এদিকে গোপালগঞ্জে সংঘাতের ঘটনাকে দুঃখজনক বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া। এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নেক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। গোপালগঞ্জে যে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তার। যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে। সব কাউকে ছাড় দেওয়ার এরকম তো না, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জে সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, আত্মরক্ষার্থে সেনাবাহিনী বল প্রয়োগ করে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও প্রশাসনের অন্যান্য সংস্থাগুলোর সমন্বয় রেখে কাজ করছে। গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়। দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানায় সেনাবাহিনী। আপু, এখন কিছু খাওয়াও। এখন চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। অপরিকল্পিতভাবে কর্মসূচির কারণে গণ অভ্যুত্থানের শক্তি হামলার মুখে পড়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত না নিতে এনসিপির প্রতি আহ্বান জানান তিনি। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছে একটি মহল।
সারা দেশে চলমান মব সন্ত্রাস, মিটফোর্ডে নারকী হত্যাকাণ্ডের ন্যায্য বিচার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে জাতীয়তাবাদী যুব দলের এই বিক্ষোভ মিছিল। বৈরী আবহাওয়ার মধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিস্থল নয়াপল্টনে আসেন নেতাকর্মীরা। এক পর্যায়ে নয়াপল্টন ও আশপাশের এলাকায় জনসমুদ্রে পরিণত হয়। বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় এ বিক্ষোভ। বাংলাদেশ যে একটা মবক্রেসিতে পৌঁছে গেছে, এর থেকে বের হবার জন্য নির্বাচনী এই সমস্যার সমাধান করতে পারবে। যে কোনো সন্ত্রাসকে আমরা ঘৃণা জানাই এবং এনসিপির উপর যে হামলা হয়েছে গোপালগঞ্জে, সেটারও আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের নেতা জনাব তারেক রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী নেতৃত্ব দিয়েছিলেন, সে স্বপ্ন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো ইনশাআল্লাহ। মিছিলে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ঐক্য বিনষ্ট করতে নানা চক্রান্ত চলছে। জানান, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের বার্তা হলো, জাতির মধ্যে যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠিত হয়েছিল জুলাই ছাত্র গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, সেই শক্তিকে অটুট রাখতে হবে, সেই ঐক্যকে অটুট রাখতে হবে। এটাই জাতি এগিয়ে যাওয়ার একমাত্র শক্তি হোক, এটাই আমাদের কামনা। বিএনপির নেতা বলেন, ফ্যাসিবাদের পুনর্বাসনের মাধ্যমে অভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করতে চায় একটি মহল। আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত না নিতে এনসিপির প্রতিও আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগতাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে পড়ছে। নির্বাচন বিলম্ব করতে যারাই অপচেষ্টা করছে, তারা যেন অন্তর্বর্তী সরকারের কাছে সুযোগ না পায়, সেদিকে সতর্ক থাকারও কথা বলেন বিএনপি নেতারা। সারা দেশের চলমান মব সন্ত্রাসকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা হিসেবে দেখছে বিএনপি। তাই রাজপথে নিজেদের শক্তিমত্তা আবারও জানান দিল দলটির 3 অঙ্গ সহযোগী সংগঠন। অংশ নেরা বলছেন, আগামী নির্বাচনকে নস্যাৎ করতেই ষড়যন্ত্র করছে একটি মহল। তাই এই ষড়যন্ত্র রুখে দিতে আগামীতে বরাবরের মতোই রাজপথে থাকবেন তারা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। বিএনপির কর্মকাণ্ডে গণতন্ত্রের উত্তরণ যেন বাধাগ্রস্ত হয়, সেই ফাঁদ পাতা হয়েছে। তবে বিএনপি এতে পা দেবে না, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হলেও ষড়যন্ত্র থেমে নেই। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আশা প্রকাশ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, 24-এর গণ অভ্যুত্থানের কৃতিত্ব অনেকে দাবি করলেও প্রকৃত কৃতিত্ব এদেশের জনগণের। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে, তার জন্য কাজ শুরু হয়েছে। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এটাতে আমরা পারি না। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দুষছেন বিশ্লেষকরা। একই সাথে এনসিপির রাজনৈতিক দূরদর্শিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। নির্বাচনের আগে প্রতিহিংসার রাজনীতি পরিহার করার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। আশিকিন প্রিন্সের রিপোর্ট। আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জে এনসিপির প্রথম সমাবেশ। যেখানে আওয়ামী লীগের হামলাকে কেন্দ্র করে ঘটেছে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানি। এই ঘটনা নিয়ে নানান বিশ্লেষণ চলছে জাতীয় রাজনীতিতে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও এনসিপির রাজনৈতিক পরিপক্কতার দিকে আঙুল তুলছেন অনেকে। লেখক ও চিন্তক ফরহাদ মজহার দুষছেন স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে। গোপালগঞ্জে নিঃসন্দেহে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেখানকার যারা আমাদের আছেন, প্রশাসনে যারা আছেন, তাদেরকে অবশ্যই নিরাপত্তা দেওয়াটা, নিশ্চিত করাটা, এটা তাদের দায়িত্ব ছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এনসিপির প্রসঙ্গে বলছেন, আবেগ দিয়ে রাজনীতি হয় না। রাজনৈতিক দল হিসেবে
আপনি মানুষের কাছে পৌঁছতে হলে অনেক মগজ খাটাইতে হবে, কৌশলী হতে হবে। কর্মসূচিকে আমি খারাপ দেখি না, এটা ঠিক আছে, এটা করতে পারবে, কিন্তু তুমি কনফ্রন্টেশনে যেখানে সম্ভাবনা থাকে তুমি বাবা এই জায়গাটা এড়িয়ে চলো। বিশ্লেষকরা মনে করেন বুধবারের হামলার ঘটনা ছিল পরিকল্পিত, তবে এর মধ্য দিয়ে আবারও প্রতিহিংসা রাজনীতি শুরু হলো। সরকার এবং একই সঙ্গে সরকারের সঙ্গে এই যে সহযোগী যে পরাজিত যে শক্তি, তাদের একটা অ্যালায়েন্স আছে কোথাও। এই সরকার ডক্টর ইউনূস না থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনূসের সরকারের মধ্যে অবশ্যই একটা মূল, যেটাকে আমরা বলি, এমন কিছু শক্তি আছে যাদের সঙ্গে এদের এই আজকে যারা এই আক্রমণটা করলো, যে হামলাটা করলো, তাদের অবশ্যই একটা সম্পর্ক রয়েছে। ভয়াবহভাবে আমরা প্রতিশোধমূলক রাজনীতির দিকে এগোচ্ছি। হ্যাঁ, ইট মাইট লিড টু সিভিল ওয়ার, যে কোনো সময় এটা হয়ে যেতে পারে। গোপালগঞ্জের ঘটনায় কারা লাভবান হবে এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন বিএনপির খুশি হবার কিছুই নেই, তবে যারা নির্বাচন পেছাতে চায় লাভবান হতে পারে তারাই লাভবান হবে যারা আসলে নির্বাচনটা যথাসময়ে হোক এই জিনিসটা চায় না। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান হতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ অন্যরা। তিনি জানেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে 8টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এ সময়ে প্রধান উপদেষ্টার ঐক্যমত্য কমিশনের সদস্যদের ভূমিকা ও প্রচেষ্টার জন্য সাধুবাদ জানান। একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরব রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের পরিবারের সদস্যরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তাজউদ্দিন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ এবং ছেলে তানজিম আহমদ সোহেল তাজ। তাজউদ্দিন আহমদের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তারা। এ সময় শারমিন আহমদের লেখা তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেওয়া হয়। 19 জুলাই জনসমুদ্রে পরিণত হবে সোহরাওয়ার্দী উদ্যান। জাতীয় প্রেস ক্লাবে সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জানান, রাজনৈতিক ও সব ইসলামী শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, গণহত্যার বিচার দৃশ্যমান ও মৌলিক সংস্কারের দাবি থাকবে। এছাড়া প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, পিআর পদ্ধতিতে নির্বাচন ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলা হবে। সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে জামায়াত নেতা বলেন, তাদের কারণে বারবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ফের 24 জুলাই। সকালে প্রথম দফা আপিল শুনানি শেষে এই আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চ। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রথম শুনানি শুরু করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ। পরে আপিল বিভাগ মাওলানা তাজউদ্দিন আহমেদ এবং হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দেন। 2004 সালের 21 আগস্ট রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় 24 জন নিহত ও বহু মানুষ আহত হন। বিচার বিভাগের জন্য টেকসই স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সুযোগ নষ্ট করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এক আলোচনা সভায় প্রধান বিচারপতি আরও বলেছেন, বিচার বিভাগের সংস্কার রাজনৈতিক সদিচ্ছার উপরও নির্ভর করে। সংবিধানে 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে বলেও জানান প্রধান বিচারপতি। বলেন, যদি এবার সংস্কার ঠিক মতো করা না যায় তাহলে আইনের শাসন ও গণতান্ত্রিক শাসনের প্রাতিষ্ঠানিক স্থায়িত্বকে ঝুঁকির মধ্যে ফেলতে হবে।
এবার জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। আজ 17 জুলাই, আবু সাইদ সহ 6 শহীদের ঐতিহাসিক গায়েবানা জানাজার দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেদিন কফিন মিছিলে হামলা চালায় স্বৈর সরকারের পুলিশ। কিন্তু বাধার দেয়াল ভেঙে ছাত্র সমাজ সেদিন বাস্তবায়ন করে সেই কর্মসূচি, যাকে তারা অভিহিত করেছেন শেখ হাসিনার ক্ষমতার জানাজা হিসেবে। মাকসুদুন নবীর রিপোর্ট। শুধু একটি কফিন মিছিল নয়, এটি ছিল ক্রোধ, বিক্ষোভ, প্রতিরোধ আর প্রতিশোধের কর্মসূচি। আবু সাইদ সহ 6 জন হত্যার প্রতিবাদে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে টিএসসি মোড়ের দিকে এগিয়ে যায় কফিন মিছিল। এতে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড হামলা করা হয় শিক্ষার্থীদের ওপর। এর আগে দুপুরে টিএসসি মোড়ে শহীদদের গায়েবানা জানাজাও হতে দেয়নি পুলিশ। তবে শত বাধা উপেক্ষা করে ভিসি চত্বরে জানাজায় দাঁড়িয়ে যান জুলাই যোদ্ধারা। গণঅভ্যুত্থানের রাজনীতি আমরা যদি সাসটেইন করাইতে পারি। ওই জানাজায় ইমামতি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারেক রেজা। সেদিন শত হুমকিকে পরোয়া না করার গল্পটা শোনালেন 1 বছর পর। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে আমাদের আক্তার ভাই উনি পড়ান, কিন্তু উনি তো অ্যারেস্ট হয়ে যান। ফলে আমার বাকি সবার যেই অনুরোধ ছিল আমি সেটাকেই গ্রহণ করি এবং আমি জানাজাটা পড়াই। শহীদদের গায়েবানা জানাজা তো, কিন্তু গায়েবানা ছিল না। আমাদের কাছে মনে হচ্ছিল শহীদরা আমাদের সামনে শুয়ে আছেন। লিটারালি বলতে গেলে যে এটা শহীদদের গায়েবানা জানাজা যতটা ছিল তার থেকে বেশি ছিল হাসিনার ক্ষমতার জানাজা। আবু সাইদদের গায়েবানা জানাজা পড়ানোর ছবি দেখে তারেকের মা বাবাকে ঘিরে ধরেছিল সন্তান হারানোর ভয়। আমি গায়েবানা জানাজা পড়ানোর পরেই আমার বাবা আমাকে একটা কথা বলেছিলেন, আমার পরিবারে বলেছিলেন যে ওর জানাজার প্রস্তুতিটাও আমাকে নিয়ে রাখতে হবে এখন থেকে। ধর্মীয় বেশের কারণে ক্যাম্পাসে অহরহ জঙ্গি ট্যাগ সইতে হতো তারেককে। নতুন বাংলাদেশে সেই যাতনা থেকে মুক্তি মিলেছে তার মতো অনেকের। আমরা যখন হাসিনার বিরুদ্ধে, এই স্বৈরশাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে নানা রকম অ্যাক্টিভিজম করেছি, গুমের বিরুদ্ধে আমরা অ্যাক্টিভিজম করেছি, তখনও তো আসলে আমাদেরকে ধরে ধরে কখনো জামাত শিবির, কখনো জঙ্গি, এই ট্যাগগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। এগুলো তো আসলে খুব ডাল ভাতের মতো ব্যাপার ছিল আসলে ওই সময়টাতে আমাদের। জুলাইয়ের এক একটি শহীদ মৃত্যু যে বাংলাদেশ রচনা করে গেছে, তাতে যেন এমন বেদনাময় জানাজার কাব্য আর লেখা না হয়। রাষ্ট্রের কাছে সেই বিশ্বাস রেখে এগিয়ে যেতে চায় তার মতো সাহসী তরুণেরা। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। রাত 10টার খবরের রিপোর্ট, একটা বিরতি নিচ্ছে, ফিরে আসছি একটু পর।